নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুধুই প্রতিশ্রুতি মেলে, কিন্তু আজও তৈরি হলো না চেল নদীর সেতু। চেল নদী কি শুধুই নির্বাচনী ইস্যু হবে? কোনোদিন কি ক্রান্তি ও মাল ব্লকের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে না? প্রশ্ন বাসিন্দাদের। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও আজও হলো না চেল নদীর ওপর সেতু। আজ হোলির দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটগুলো ছিল একেবারেই ফাঁকা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রগুলিতে ছিল পুলিশের নাকা চেকিং। শুধুই প্রতিশ্রুতি মেলে, কিন্তু আজও তৈরি হলো না চেল নদীর সেতু। চেল নদী কি শুধুই নির্বাচনী ইস্যু হবে? কোনোদিন কি ক্রান্তি বা মাল ব্লকের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে না? প্রশ্ন তুলেছে দুই ব্লকের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, ভোট যায় ভোট আসে, সব রাজনৈতিক দল মাল ব্লকে চেল নদীর ওপর সেতু তৈরি নিয়ে রাজনীতি করে গেল, কিন্তু তবুও আজও হলো না চেল নদীর ওপর সেতু। বাম জামানাতে বামেরা এই সেতু নিয়ে রাজনীতি করে তার ফায়দা নিয়েছে। বর্তমান শাসক দলও গত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে চেল নদীকেই ইস্যু করেছিল। শুধুমাত্র চেল নদীর ওপর মাপঝোঁক করে দায় সেরেছে প্রশাসন, কিন্তু আজও হলো না চেল নদীর ওপর সেতু। এই চেল সেতু নিয়ে শুধু সমস্ত রাজনৈতিক দলেরা নির্বাচনী ইস্যু করেই রাজনীতি করে গিয়েছে বছরের পর বছর। স্বাভাবিকভাবেই লক্ষাধিক মানুষের দাবি পূরণ না হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সকলের প্রশ্ন, আদৌ কি আমরা চেল নদীর ওপর সেতু পাবো? রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা মনোজ দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় এটাই ইস্যু হয়। সব রাজনৈতিক দল চেল নদীকে ইস্যু করে, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে এই ইস্যু ধামাচাপা পড়ে যায়। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক বলেন, সত্যি চেল নদী এখন শুধুমাত্র নির্বাচনী ইস্যু হয়ে থেকে গিয়েছে। আমরা জানি না আদৌ চেল সেতু হবে কিনা। ক্রান্তি পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি ওই নদীর ওপর সেতু করতে গেলে বিরাট অঙ্কের টাকা প্রয়োজন। রাজ্য সরকার বিষয়টি আন্তরিকভাবে দেখেছে। আমাদের সরকারই এই সেতু তৈরি করবে। প্রসঙ্গত, মাল ও ক্রান্তি ব্লকের বুক চিরে গিয়েছে এই চেল নদী। চেল নদীর ওপারে রয়েছে ক্রান্তি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ মানুষের বসবাস। সেই এলাকার মানুষদের স্কুল, কলেজ, হাসপাতাল, এসডিও সহ নানা প্রশাসনিক দপ্তরে নিত্যদিন প্রয়োজনে সকলকে মালবাজারে আসতে হয়। শীতের মরশুমে কোনো সমস্যা হয় না, কারণ তখন নদীতে জল থাকে না। বর্ষাকালে পাহাড়ি খরস্রোতা ওই নদী ভয়াল রূপ ধারণ করে, ফলে যাতায়াতের একমাত্র ভরসা চেল নদীর ওপর বাঁশের সাঁকো। তবে এই সাঁকোর ওপর শুধুমাত্র বাইক পার হয়, কিন্তু যদি কোনো জরুরি পরিষেবায় গাড়ি নিয়ে যেতে হয় তাহলে হয় কাছামবাড়ি জঙ্গলের মধ্য দিয়ে ওদলাবাড়ি হয়ে, নয়তো লাটাগুড়ি জঙ্গলের মধ্য দিয়ে চালসা হয়ে তাদের যাতায়াত করতে হয়। চেল নদীতে ব্রিজ বা সেতু সকলেরই দরকার। এটা অনেক দিনকার ওখানকার জনসাধারণের একটা চাহিদা আছে যে চেলের সেতুটা দরকার আছে, কিন্তু ভোট আসে ভোট যায়। হ্যাঁ, অনেক নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু হচ্ছে না। আর এটা তো বিশেষ করে হচ্ছে রাজ্য সরকারের তত্ত্বাধীন এটা। হ্যাঁ, এটা দায়িত্বটা রাজ্য সরকারকেই নিতে হবে। রাজ্য সরকার যদি এটাকে ইচ্ছা করে তাহলে কিন্তু এই চেল সেতুটা হয়ে যাবে। আর আমরা যেহেতু সেন্ট্রালে আছি, সেন্ট্রাল থেকে যতটুকু সহযোগিতা আমরা করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদীকে বলেছিল বা এস আলুওয়ালিয়াকে বলেছিল, ঠিকই বলতেই পারে, কিন্তু এখানে হচ্ছে এটা দায়িত্বটা নিতে হবে রাজ্য সরকারকে, যেহেতু এটা রাজ্য সরকারের অধীন। আর রাজ্য সরকারের অনুমতি ছাড়া কিন্তু কেন্দ্র সরকার কিছু করতে পারে না। যেহেতু রাজ্য সরকারের আন্ডারে আছে, এটা মেন দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে মঙ্গলু রাও, আমি মাল বিধানসভার কো-কনভেনার ভারতীয় জনতা পার্টির। এই চেল নদীর ব্রিজ বহুদিনের দাবি। ভোট যায় ভোট আসে, মানুষ প্রতিশ্রুতি দিয়ে যায়, আদৌ কিন্তু করে না, ব্রিজটা হয় না। কি বলবেন কেন্দ্র সরকার, কি বলবেন রাজ্য সরকার? এটা কিন্তু অনেক দিনের দাবি যে চেল নদীর ব্রিজটা হোক। আমাদের এত এরিয়ার মানুষ, আমরা চাই চেল নদীর ব্রিজটা হোক। এখানকার মানুষের এটা অনেক আশা আকাঙ্ক্ষা, কারণ দিল্লিতে ফ্লাইওভারগুলো বড় বড় হচ্ছে, কলকাতায় ফ্লাইওভার বড় বড় হচ্ছে। আমাদের এই জঙ্গল এরিয়ার মানুষ, চা বাগান এরিয়ার মানুষ, এই ব্রিজটা যদি আমাদের হয় প্রচুর লোকের উপকৃত হবে। আজকে 45 কিলোমিটার 40 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হবে না। তাই এখানকার মানুষের দাবি আমাদের যে চেল নদীর ব্রিজটা হোক। কোনো সময় পাবলিকের দাবি উঠেছে আমরা ভোট বয়কট করবো, ভোট বয়কট করবো। তাই আমারও দাবি
এই চেল নদী ব্রিজটা হোক। কেন্দ্রকে দাবি দেওয়া হয়েছে প্রচুরবারও, রাজ্যকে বলা হয়েছে। জানি না ব্রিজটা হবে কি না। সামনে ইলেকশন, শুধু নেতা প্রতিশ্রুতি দিয়ে দেয়, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হয়ে যায়, যে বাসের সাগর দিয়ে চলাফেরা করি মানুষ, কি করবে? একটু ঝুঁকি হয় বাসের সাগর দিয়ে। বহুত কত লোক এখানে পড়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে, হয়তো কেউ ভাসিয়ে যাচ্ছে, এরকম হয়। এরকম হয়ে যায়। আর মাল ক্রান্তি এটা সংযোগের জন্য এদিকে গঙ্গা দেবী ধরেন বহুত জায়গা এলাকা আছে, এই এলাকা থেকে লোক যে আনা জানা যে মালবাজার থেকে সংযোগ মানে প্রায় লক্ষ লক্ষ মানুষ আর কি। লক্ষ লোক দেখেন না, রিক্সা ভ্যান গাড়ি ইত্যাদি ইত্যাদি এনি টাইম এখানে পাবেন আপনি, রাত 12টায় 1টা পর্যন্ত পাবেন। এটা একদম শর্টকাট রাস্তা। আচ্ছা, মালবাজার এবং ক্রান্তির সঙ্গে যোগাযোগের মূল কারণটা কি? মূল কারণ এটাই হচ্ছে চেল নদীর ব্রিজ না হওয়ার। না, এখানে যোগাযোগটা কেন করে, কিসের জন্য যায় মালবাজারে? অফিস আদালত রয়েছে, হাসপাতাল রয়েছে। একটা ধরেন একটা কোনো একটা পেশেন্ট হয়ে গেল বড় ধরনের, হয়তো এখানে কোনো সেরকম হসপিটাল নেই ক্রান্তিতে, তাই গ্রামীণ হসপিটালে কী হবে? মালবাজার তো আমাদের যেতে হবে না। আর মালবাজারে তো অফিস আদালত সবচেয়ে, আমাদের এই মাল ব্লকের মধ্যে অফিস তো সবচেয়ে বড় অফিস হচ্ছে আমার মাল ব্লকেই, মালবাজারেই। তো বর্ষাকালে তখন কি করেন? এখন তো নদীর উপর দিয়ে আসছেন। এটা তো নৌকাতে করে আসতে হয় কোনো সময়ের জন্য হয়তো ঘুরে যেতে হয়, লাটাগুড়ি দূর দূরান্ততে ঘুরে যেতে হয়, প্রায় 15-20 কিলোমিটার দূর। এই কি বলেছিল এখানে দিয়েছিলেন আমাদের এই যে আপনার এই নার্সারিতে আর কি, গৌতম দেব মহাশয় আসছিলেন এখানে আমাদের টিএমসি পার্টির থেকে। উনি তো একদম পুরো প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে না, এবার আমরা এটাকে উদ্বোধন করছি, আগামী দিন থেকে এখানে কাজ স্টার্ট হবে। কিন্তু কই, তো এগুলো তো কত নেতা আসে বলে যায়, কোনোদিন তো সুরাহা মিলেনি আজ পর্যন্ত। কি চাচ্ছেন আপনারা? এটা সবচেয়ে ব্রিজটা হলে পরে সবার, আমার শুধু একালকার উপকৃত নয়, সবার উপকৃত। আমাদের ভারতের মানে ছোট্ট একটা গ্রাম বা অঞ্চল বা শহর সবাই উপকৃত হবে। হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ চাচ্ছে যে এটার উপরে একদম মুখ হয়ে আছে। এখানে আশপাশে কোথাও ব্রিজ সব জায়গায় তৈরি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে না আজ পর্যন্ত। এটা হলে সবচেয়ে সবই খুশি হবে। কি বলবো আর। কোথা থেকে ঘুরে যেতে হয়? এই আপনার খোয়ার মোড় হয়ে মোটামুটি লাটাগুড়ি হয়ে ঘুরে যেতে হয়, মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন তো আপনার ইলেকশন চলে আসছে, এর আগে তো সব রাজনৈতিক দলই বলছিল যে করে দেবে ব্রিজটা, কি হলো? ওরা তো শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। কি বলবে না, এবার তো আবার ভোট চলে এলো। বলার তো কিছু নেই, কারণ হচ্ছে একাকী তো কোনো কিছু হয় না, সবাই মিলে একটা আন্দোলনে না নামলে কোনো কিছু হবে না। আর যদি রাজনৈতিক দল প্রচারে আসে, কি বলবেন তাদের? একটা কথাই বলবো যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণ করুন, পরবর্তীতে যাতে এই জিনিসটা হয় আমাদের। কারণ আমাদের এই পুরো ক্রান্তি ব্লক পুরো মানুষ এদিক থেকে যাতায়াত করে, তাদের ভীষণ অসুবিধা হয়। পেশেন্ট নিয়ে সেই অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় মালবাজার সদর ইসে হাসপাতালে। যাদের দল থেকে একসময় বহিষ্কৃত করা হয়েছিল, তারাই দলের নাম ভাঙিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। যাদের দল থেকে একসময় বহিষ্কৃত করা হয়েছিল, তারাই দলের নাম ভাঙিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এমনটা যাতে না হয়, তাই তাদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের করা হলো মঙ্গলবার। এদিনই তথ্য দিয়ে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায় বলেন, আমরা রাজ্য সরকারের সাথেই রয়েছে। আলাদাভাবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি প্রার্থী দেবে না, কিন্তু কেপিপির নাম ভাঙিয়ে কতিপয় ব্যক্তি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনটা যাতে না হয়, তার প্রতিবাদে এদিন জেলা শাসক, রাজ্য ও দেশের নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানানো হলো। তিনি আরো বলেন, আমরা রাজ্য সরকারের সাথেই রয়েছি, যেহেতু রাজ্য সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদের দাবিগুলি নিয়ে কাজ করার। কিন্তু কতিপয় ব্যক্তি যারা বর্তমানে দল থেকে বহিষ্কৃত, তারা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নাম ভাঙিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। একসময় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল। ভোটের আগে সস্তা রাজনীতি ও দলকে কালিমালিপ্ত করার জন্য এইসব ব্যক্তি এই কাজগুলি চালিয়ে যাচ্ছেন। এমনটা যাতে না হয়, তাই আজ জেলা শাসককে ওইসব ব্যক্তিদের নাম উল্লেখ করে চিঠি দেওয়া হলো। সুরাহা না হলে প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও জানান তিনি। যেটা 2-3 দিন আগে জানতে পারলাম যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নামে কিছু লোক নাম দিয়ে ক্যান্ডিডেট দেওয়ার জন্য মানে
মানে চেষ্টা করছে আর কি, সেটা আমরা জানতে পেরেছি। ঠিক আছে, এটা জানার পরে আমরা কেন্দ্র কমিটি মিটিং বসি এবং মিটিং বসার পরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ডিএমকে জানার জন্য এবং তার সাথে সাথে যেই ব্যক্তিগুলা এরকম কাজ করছে, ঠিক আছে, তাদের নাম সহকারে আমরা ডিএম এবং দিল্লির ইলেকশন অফিসে এবং কলকাতার যে আমাদের ইলেকশন অফিস আছে, ঠিক আছে, সেখানে আমরা এই চিঠিটা প্রেরণ করছি। তারপরেও যদি কোনো সুরা না হয়, ঠিক আছে, আমরা দেখছি, ঠিক আছে, আমরা কোর্টের রাস্তা যাব। যদি আমাদের নামে অন্য কেউ নমিনেশন করার চেষ্টা করা হয়, ঠিক আছে, তাহলে আমরা অন্য পথে যেতে বাধ্য হব। এরকম কেন করছে, কি মনে করছেন? দেখুন, দলকে কালেমালিপ্ত করার জন্য, ঠিক আছে, দলকে কালেমালিপ্ত করার জন্য তারা করছে এরকম। কিছু লোক এরকম চেষ্টা করছে যাতে কামতাপুরীদের যে ইমেজটা আছে, ইমেজটা নষ্ট হয়ে যায়। এবং আমাদের যেটা রাজ্য সরকার এখন যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদেরকে বলেছে যে আগামী দিনে আমাদের স্কুল হবে, আগামী দিনে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমাদেরকে আরও তুলে ধরা হবে, আমাদের আরও উন্নয়ন হবে, ঠিক আছে, এই কথা মুখ্যমন্ত্রী বলেছে। তার সাথে যাতে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, ঠিক আছে, তার জন্য এরকম একটা প্রচেষ্টা ওনারা চালাচ্ছে। কারা এটা করছে বলে, ঠিক আছে, সেটা কিছু ব্যক্তি আছে, ঠিক আছে, কিছু ব্যক্তি এটা প্রচেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের নাম সহকারে ডিএমকে আজকে জানানো হচ্ছে। তারা কি সবাই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য? না, তারা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য নয়। তারা কোনো আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য মানে নেই, ঠিক আছে। এর আগে তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল, ঠিক আছে, এবং এখনও তারা সেই নামটা দিয়ে চালানোর চেষ্টা করছে। এর আগে এদের ব্যাপারে আমি পুলিশকে এফআইআর করেছিলাম এবং মানে জানিয়েছিলাম। এখন দেখছি ভোটের আগে কিছু বাজার গরম করার জন্য, কিছু সস্তা রাজনীতি করার জন্য এরা আজকে কোনো ব্যক্তিকে দিয়ে নমিনেশন করার জন্য চেষ্টা চালাবার পারে। মঙ্গলবার নমিনেশন জমা দিলেন আমরা বাঙালির জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী নীরজ চন্দ্র অধিকারী। মঙ্গলবার নমিনেশন জমা দিলেন আমরা বাঙালির জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী নীরজ চন্দ্র অধিকারী। প্রার্থী বলেন, বেকারত্ব দূরীকরণ, কৃষি সমস্যা, চা বাগানের শ্রমিকদের মজুরি সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি সাধারণ মানুষ সরকারি কাজ থেকে যেন হয়রানি না হন, বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে। বাংলা ভাষা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত ধ্রুপদী হিসেবে প্রাধান্য পায়নি। দেশে যারা ভোটাধিকার প্রয়োগ করেন, যাদের আধার কার্ড আছে, তাদের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি করা চলবে না। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে আগামী দিনে মানুষের স্বার্থে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা হবে বলে তিনি জানান। অবশ্যই আশাবাদী হব, কারণ বাঙালির সাথে, বাংলার সাথে আমরা কথা বলবো, যেটা সর্বভারতীয় স্তরে আমাদের কোনো রকম থাকে না, স্থান থাকে না সেক্ষেত্রে, বুঝলো তো। আপনারা সাংবাদিক আরও ভালো জানেন ব্যাপারটা। আচ্ছা, আমরা কি করব বলছেন তো? কি দাবি নিয়ে মানুষের কাছে যাবেন? আমরা প্রথমত দাবি হচ্ছে বাংলার যা উন্নয়ন, বিশেষ করে নর্থ বেঙ্গলের কথা বলি। আমি জলপাইগুড়ির যেহেতু মানুষ এবং আমি জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছি, তাহলে সবার আগে আমার যে প্রাধান্য পাবে আমার এই জেলার বেকারত্ব থেকে শুরু করে শিল্প, যেমন প্রচুর কাঁচামাল আছে, কিন্তু এখানে কোনো শিল্প নেই, এখন যেমন শাকসবজি প্রচুর উৎপাদন হয়, তার কোনো বাজার নেই। আচ্ছা, এক তো কৃষি, শিল্প, চাকরি, তো এবং চা বাগান, এইসব স্বাস্থ্য পরিষেবা, বেকারত্ব, এইসব নিয়ে আমরা কথা বলবো। তার সর্বোপরি ভাষা। দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মধুর থেকে মধুরতম ভাষা, যেটা আন্তর্জাতিক লেভেলে স্বীকৃত, অথচ দেখা গেল আমার ভাষা এখনও ভারতবর্ষের মধ্যে সেই ধ্রুপদী ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি পায়নি। তো এটার জন্য আমাদের আন্দোলন চলবে। আর দ্বিতীয়ত, আমরা এই যে সামনে যেটা একটা প্রবলেম, আপনারা সবাই জানেন, নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে, সিএ বা আর কি, যেটা এনআরসি, এক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য, বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলার মধ্যে যারা আছেন, যারা ভোট দিচ্ছেন এতদিন ধরে, ভোটার কার্ড যাদের আছে, আধার কার্ড, সব কিছু থাকা সত্ত্বেও তাকে যাতে কিছুতেই বেনাগরিক হিসাবে ঘোষণা করা না হয়, এর আমরা একদম পুরোপুরি বিরুদ্ধে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আজ হোলির দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলো ছিল একেবারেই ফাঁকা। আজ হোলির দ্বিতীয় দিন, এই দিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলো ছিল একেবারেই ফাঁকা। পুলিশ প্রশাসনের টহল ছিল। জলপাইগুড়ি শহরে কদমতলা, মার্চেন্ট রোড, দিনবাজার, 3 নম্বর ঘুমটি, স্টেশন রোড সহ শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রগুলোতে পুলিশের নাকা চেকিং সহ পুলিশের টহল ছিল। নিরাপত্তা ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য এই ধরনের ব্যবস্থা। প্রতি বছরই হোলির দ্বিতীয় দিনে রাস্তাঘাট ফাঁকা থাকে, বন্ধ থাকে বিভিন্ন দোকানপাটগুলো। আজ সেই দৃশ্যই দেখা মিলল। যদিও এই বছর জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার মনোনয়নপত্রের আংশিক কাজ ছেড়ে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে এলেন আসন্ন লোকসভা নির্বাচনের জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। দেরিতে প্রার্থীর নাম ঘোষণা বা নমিনেশন জমা দেওয়া নির্বাচনে কোনো প্রভাবই পড়বে না। মঙ্গলবার মনোনয়নপত্রের আংশিক কাজ সেরে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে এমনই জানালেন আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এদিন দুপুরে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জনকয়েক কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা করতে আসেন প্রার্থী। নমিনেশনের আংশিক কাজ এদিন শেষ করার পর জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে বিজেপির প্রার্থী জানান আগামীকাল নমিনেশনের বাকি কাজটি করা হবে। এখন দলের অন্যান্য কর্মীরা উপস্থিত হবেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য দলের প্রার্থীদের সাথে এদিন শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জয়ন্ত রায় বলেন, দেরিতে প্রার্থীর নাম ঘোষণা বা নমিনেশন দাখিল এসব নির্বাচনে কোনো প্রভাবই পড়বে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের চেয়ে তার পরিচিতি অনেক বেশি, একথা আর মুখে বলার প্রয়োজন নেই বলেই জানান জয়ন্ত বাবু। আগামীকাল আমাদের নমিনেশন সাবমিট হবে। আজকে কিছুটা কাজ এগিয়ে রাখলাম, যেহেতু আজকে দোল উৎসব, সবাই উৎসবের মধ্যে থাকবে। আর দোল উৎসবের মধ্যে আমরা রাজনীতি চাই না, রাজনীতির জায়গায় উৎসবের জায়গায়। তো সেই জন্য আমরা আগামীকাল আমাদের কার্যকর্তা কর্মী বন্ধু সবাইকে সাথে নিয়ে মিছিল করে এসে কালকে বাদবির ফাইনাল কাজটা করবো। যারা বিভিন্ন পর্যায়ে কে কী বলো সব কথা উত্তর দেবো কেন? সবার সব কথা উত্তর দেবো কী আছে? আমি কী করবো? আমার দলকে বিষয় তো আমার দলের বিষয়। আমি কী করবো সেই অন্য দলের কাছে আমি উপদেশ নিয়ে করবো নাকি? আমাদের দলের একটা সিস্টেম নিয়ম আছে, সেই সিস্টেম নিয়ম মতনই হবে। এবং বাদ বাকি আমরা কালকে আমাদের যেটুকু অংশ আছে সেগুলো সাবমিট করব। তাই আমাদের কিছুটা কাজ এগিয়ে রাখলাম আজকে। আগামীকাল আমরা আমাদের সমর্থক কর্মীদের নিয়ে সব বাবিদার নেতৃত্বে কালকে আমরা এসে নমিনেশনের পুরো কাজটা কমপ্লিট করব। বলছি না, দেখুন, আমরা তো পথে ঘাটে যেখানেই যাই মানুষের সাথে একটা ইন্টারাকশান হয়, আর সারা বছর ধরে হচ্ছে। আমার মনে হয় না যে যাকে প্রত্যেক দিন দেখেন মানুষেরা, সেখানে আলাদা করে কিছু বলার দরকার আছে। তবুও হ্যাঁ, যেহেতু ইলেকশন, কিছু জায়গা আছে বুঝতেই পারছেন, প্রায় 1904টা বুথ, সেখানে সব জায়গাতে যাওয়া সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে গেছি এবং প্রায় আমার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত লেভেলে গেছি আমি। তো যেগুলোতে আগে যাওয়া হয়েছে, প্রথম দিকে যাওয়া হয়েছে, সেখানে সেই লক্ষ্য রাখবো সেইগুলোকে এখন আবার যাওয়ার। আর গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমি প্রত্যেকটা জিপিতে গেছি, আর আমি পায়ে হেঁটে হাঁটছি আমার যতগুলো কনস্টিটিউয়েন্সিতে যতগুলো শহর আছে সবগুলোতে। প্রার্থী ঘোষণা তো কবে থেকে আমি শুরু করে দিয়েছি, সে তো আমরা সবসময় চলছে। আপনাদের সাথেও ইন্টারাকশন অনেকবার হয়েছে, অনেক বিষয় নিয়ে হয়েছে। সুতরাং এটা চলছেই আমাদের কাজ। তো আর ভারতীয় জনতা পার্টি 365 দিন, মানে 365 ডেজ ইন্টু 24 আওয়ার্স মানুষের সাথে থাকেন।
এবং সবসময় আমাদের প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো কার্যক্রম চলতেই থাকে। তার পার্ট হিসেবে যদি আপনারা বলেন যে আজকেও কিছু কাজ আছে, অবশ্যই কিছু কাজ আছে, সেই কাজটা আমরা করব। ভেতরে তো তিনি সৌজন্য সাক্ষাৎকার বা নিশ্চয়ই তিনি আমার অনেক পূর্ব পরিচিত, তাকে আমি আমার শুভেচ্ছা, আমরা দুজনেই শুভেচ্ছা বিনিময় করলাম। কার সাথে? নির্মল চন্দ্র রায়, যিনি দাঁড়িয়েছেন টিএমসির থেকে। শুধু তাই নয়, অন্য আরও কয়েকজন, যেমন হরেকৃষ্ণবাবু, তারপর আরও কয়েকজন অন্য পার্টির থেকে, যেমন কামতাপুরি পিপলস পার্টি, এরকম কয়েকজনের সাথে আমাদের কথাও হলো। মানে সৌজন্য সাক্ষাৎকার, যেমন মানে কি বলবো, এটা শুভেচ্ছা বিনিময় হলো। বিশেষ করে আজকে হোলির দিন বিশেষ শুভেচ্ছা জানালাম তাদেরকে। আমি আশা করছিলাম যে আপনি জিতবেন, তো আপনারা নিজেরাই বলে দিলেন যে আমি জিতবো, এবং কত মার্জিনে সেটা বলতে হচ্ছে আমাকে। আমার যারা ভোটার, সাধারণ মানুষ, তারা বলছেন যে আমার দাদা, এবার আপনাকে 3 লক্ষ ভোটে জিততে হবে। এটা তাদের টার্গেট। এবার দেখেই নিন, ফলেই জানতে পারবেন। বলছি যে আপনাদের প্রার্থী যেটা জলপাইগুড়ি বা আরও কিছু জায়গা ক্ষেত্রে দেরিতে যেমন আপনারটা ঘোষণা হলো, সেক্ষেত্রে নির্মল চন্দ্র রায় বা টিএমসি অনেকদিন আগে ঘোষণা হয়েছে এবং প্রচারও শুরু করে দিয়েছেন। সেখান থেকে বলা হচ্ছে তারা অনেকটা এগিয়ে প্রচারে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন, পেছনে কি প্রচারের ক্ষেত্রে থাকবেন নাকি? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের। নির্মল চন্দ্র রায় আজকে প্রার্থী হয়েছেন, তাকে ধূপগুড়িতে প্রার্থী হয়েছেন। ধূপগুড়ির মানুষ হয়তো কিছু মানুষ চেনেন, বাদবাকি জায়গায় জয়ন্ত রায়ের পরিচিতি বেশি না কম, শুধু এইটুকুই বলতে চাই। রোদ উঠতেই কচিকাচাদের হোলি খেলার ভিড় জলপাইগুড়িতে। রোদ উঠতেই কচিকাচাদের হোলি খেলতে ভিড় জলপাইগুড়িতে। আজ হোলির শেষ দিন, তাই শেষ দিনেই রোদ উঠতেই কচিকাচাদের হোলি খেলার দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। হোলি খেলতে দেখা গেল কম বয়স থেকে মাঝবয়সী মানুষদের মধ্যেও। একে অপরের গায়ে রং লাগিয়ে সাথে পিচকারির জল দিয়ে হোলির উৎসবে মাতল সকলে। যদিও সকালে আবহাওয়া খারাপের কারণে অনেকেই ভেবেছিল আজ হয়তো রোদ উঠবে না, কিন্তু রোদ উঠতেই হোলি উৎসবে মাতল তারা। তৃতীয় দিন, শেষ দিন, কিভাবে এনজয় করছো? আমরা খুব মজাভাবে এনজয় করছি ব্যাপারটা। কিভাবে করছো সেটা? এই রং খেলে, জল মাখিয়ে মানুষদেরকে আনন্দ করে আমরা খুব মজা করছি। লোকসভা নির্বাচনের প্রার্থী নয়, রাজ্য সরকারের সঙ্গে থাকার বার্তা কেপিপি অমিত গোষ্ঠীর। লোকসভা নির্বাচনের প্রার্থী দিয়ে পৃথকভাবে রাজবংশীদের দাবি আদায়ের আর লড়াই নয়, রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিতে ভরসা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অমিত রায় গোষ্ঠীর। মঙ্গলবার জলপাইগুড়িতে এমনটাই জানালেন দলের বর্তমান সভাপতি তথা রাজ্য সরকারের কামতাপুরি ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায়। এদিন দলীয়ভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জেলা নির্বাচন দপ্তর মারফত রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে জানাতে এসে বলেন, বর্তমান রাজ্য সরকার উত্তরবঙ্গের 7টি জেলায় বসবাসকারী কামতাপুরি মানুষের জন্য অনেক উন্নয়ন করেছে এবং আরও করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সব দিক বিশ্লেষণ করে আমরা লোকসভা নির্বাচনে প্রার্থী না দিয়ে রাজ্য সরকারের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। প্রোগ্রেসিভ পার্টি এবার নমিনেশন করবে না, আমরা রাজ্য সরকারের সাথেই আছি। আমরা বিশ্বাস করি কামতাপুরীদের উন্নয়ন, ঠিক আছে, কামতাপুরী যাতে উন্নয়ন হয়, কামতাপুরী যাতে এই আপাময়ে যে জনগণ আছে, মানে 7টা জেলায় যে আমাদের কামতাপুরীরা আছে, তাদের যাতে ভবিষ্যৎ আরও ভালো হয়, ঠিক আছে। আমাদেরকে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের জন্য ওনারা অনেক কিছু করে দিতে পারবে এবং করবে, ঠিক আছে। এবং আমাদের কামতাপুরি ভাষা একাডেমি তৈরি করে দিয়েছে, আমাদের ভাষাটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। তার সাথে সাথে আমাদেরকে আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী দিনে স্কুল হবে, আগামী দিনে আমাদের চিলারায়ের মূর্তি তৈরি করা হবে, রাজ্যের চিলারায়ের যে মানে আর কি জন্মজয়ন্তী আছে সেটা ঘোষণা করা হবে, ছুটি ঘোষণা করা হবে, এইসব প্রতিশ্রুতি দিয়েছে। তা আমরা যেটা চাই যে কামতাপুরীদের আগামী দিনে আরও সুফল হোক, ভালো যাতে পর্যায়ে আমরা পৌঁছাই, যার জন্য এবার আমরা চিন্তা করেছি যে আমরা রাজ্য সরকারের সাথেই আমরা মানে চলবো। এবার উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া, তারই মাঝখানে পরিবেশ হয়ে গেছে অনেকটা ঠান্ডা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া, আর তারই মাঝখানে পরিবেশ হয়ে গেছে অনেকটাই ঠান্ডা। আর এই দিন সকাল থেকেই ঠান্ডার পরিবেশ গোটা জেলা জুড়ে। ঠান্ডার কারণে শীতের পোশাক পরেই বেরোচ্ছেন কিছু মানুষ। হোলির দ্বিতীয় দিনে রাস্তাঘাট ছিল একদমই ফাঁকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। আর এতেই শীতের আমেজ লক্ষ্য করা গেছে। বেলা বাড়লেও আকাশের মুখ ভার। রং খেলা দ্বিতীয় দিনে এই দুর্যোগ আবহাওয়া জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি। যদিও বেলা আস্তে আস্তে বাড়লেও বৃষ্টি কমে যায়, তবে ঠান্ডার পরিবেশ অনেকটাই ছিল। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুধুই প্রতিশ্রুতি মেলে, কিন্তু আজও তৈরি হলো না চেল নদীর সেতু। চেল নদী কি শুধুই নির্বাচনী ইস্যু হবে? কোনোদিন কি ক্রান্তি ও মাল ব্লকের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে না? প্রশ্ন বাসিন্দাদের। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও আজও হলো না চেল নদীর ওপর সেতু। আজ হোলির দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটগুলো ছিল একেবারেই ফাঁকা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রগুলিতে ছিল পুলিশের নাকা চেকিং। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।